প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করতেছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো, হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাচ্ছ। আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায় থেকে আরও একটি স্পেশাল পর্ব নিয়ে জাস্ট ডিসকাস করার জন্য। এবং আজকের পর্বটি কিন্তু আসলেই খুবই স্পেশাল, কেননা আজকের পুরো পর্বটাই কিন্তু আমি সম্পূর্ণরূপে ম্যাথমেটিক্যাল বেসের উপর নেওয়ার চেষ্টা করব আর কি। অর্থাৎ এর আগের যে পর্ব দুইটা আমি তোমাদের সামনে নিয়েছি, যার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়া যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং সেকেন্ড পর্বটি ছিল বোরের পরমাণু মডেল। তো আমরা দুইটা মডেল নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করে ফেলেছি। তো এখন কাজ হচ্ছে যে এই বোরের যে পরমাণু মডেল আমরা আলোচনা করেছি সেখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের সামনে এসেছে। এখন আমি তোমাদেরকে এই পর্বে মূলত সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলোর সাথেই পরিচিত করাবো এবং এখান থেকে আসলে গাণিতিক সমস্যাগুলো কিভাবে আসতে পারে সেগুলো তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সো পুরো পর্বটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কোনো অংশই মিস করা যাবে না, যেহেতু এখানে বললাম যে গাণিতিক অংশ, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কথাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, প্রয়োজন বোধে খাতায় নোট করো, জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তো তাহলে চলো আমরা এখন আমাদের মূল আলোচনাটা শুরু করি। আচ্ছা, সো লাস্ট পর্বে যেখানে আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু আমরা কয়েকটা কথা বা কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করেছিলাম। সেটা হলো যে বিজ্ঞানী বোর বলেছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কক্ষপথগুলো হবে সেই কক্ষপথগুলো কিছুটা গোলাকার, মানে এই যে এখানে যে শেপ দেখতে পাচ্ছ সেই এরকম শেপের। এবং সে আরও কয়েকটা কথা বলেছিল যে নিউক্লিয়াসের বাইরে প্রথম যে কক্ষপথটা হবে সেটাকে আমরা n=1 দ্বারা ডিনোট করব এবং এটাকে অপর ভাষায় কে শেলও বলা যাবে। দেন সিমিলার ওয়েতে এর পরেরটা মানে 1 এর পরবর্তী যেটা হবে সেটা হবে 2, সেটাকে বলবো l, তারপরেরটা হবে 3, সেটাকে বলবো আমরা m, তারপরেরটা হবে 4, সেটাকে আমরা বলবো n। এইভাবে আমরা নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকবে সেই কক্ষপথগুলোকে k, l, m, n এবং এর সাথে সাথে 1, 2, 3, 4 n এর মান আকারে আমরা সহজেই হচ্ছে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তো এখন আমাদের যেই কাজ বা আমরা এখন যে অংশ নিয়ে ফোকাস করব, দেখো তো আমরা বিজ্ঞানী বোরের যেই পরমাণু মডেল, এই পরমাণু মডেলের আমরা এখন গাণিতিক অংশ যেটা আছে সেটা আমরা এখন আলোচনা করব। তো সূত্রগুলো আগে আলোচনা করা হবে, সূত্রগুলো দ্বারা কি কি বোঝানো হচ্ছে সেগুলো আলোচনা করা হবে এবং আমরা রিলেভেন্ট ম্যাথও এখানে রেখেছি তোমাদের জন্য এক্সাম্পল হিসেবে। তো এক নাম্বার যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে দেখো mvr = nh/2π। আচ্ছা, এটা একটা সূত্র। তো এখন আসলে এই সূত্রটা আসলে কি বোঝানো হয়, ফার্স্টে আসো mvr কে একত্রে আমরা কি বলতে পারি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আচ্ছা, এখন তোমাদের অনেকের এইটা একটু বুঝতে অসুবিধা হতে পারে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলতে আসলে কি বোঝানো হয়। আমরা ফিজিক্সে এই জিনিসটা খুবই বুঝি যে ভরবেগ বলতে কি বোঝায়। ভরবেগ মানে কি, যেই বস্তুর ভর আছে এবং গতিশীল, তাহলে এই দুইটাকে একত্রিত করে আমরা বলি সেটাকে ভরবেগ। কৌণিক কথাটা দ্বারা কি বোঝানো হয়, মনে রাখবা যে যখন কোনো বস্তু যদি সরল রেখা বরাবর চলে তখন সেটাকে আমরা বলি রৈখিক ভরবেগ। জাস্ট একটা বস্তু ধরো রাস্তা বা কোনো একটা সমতল ভূমিতে যাচ্ছে তখন সেটাকে বলি আমরা রৈখিক ভরবেগ। আর যখন কোনো বস্তু আমাদের এরকম ঘূর্ণায়মান থাকে এবং সেই রাস্তাটা সোজা না এরকম বৃত্তাকার বা গোলাকার হয় তখন ওই বস্তুর ভরবেগকে আমরা বলি কৌণিক ভরবেগ। তাহলে ইলেকট্রন যেহেতু কক্ষপথকে কেন্দ্র করে ঘুরে, তাহলে কক্ষপথটা কীরকম, গোলাকার, তাহলে আমরা এই পার্টটাকে কি বলতে পারবো, কৌণিক। এবং ইলেকট্রনের তো অবশ্যই একটা ভর আছে, আর কোন একটা বস্তু যখন এরকমভাবে ঘুরবে তখন তো সে একটা বেগ নিয়ে ঘুরবে, তাই না? তো টোটাল জিনিসটা হচ্ছে ইলেকট্রনের ভর আছে, তার বেগ আছে এবং সে ভর এবং বেগের একত্রিত যে গুণফল সেই গুণফলকে বলতেছি আমরা ভরবেগ। এবং যেহেতু রাস্তাটা বা পথটা গোলাকার এই জন্য টোটাল জিনিসটাকে বলা হয় ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আচ্ছা, সো আশা করি তোমরা এই যতটুকু কথা বললাম এইটুকু তোমরা ঠিকভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে তাহলে এবারে আসো আমরা mvr দ্বারা কৌণিক ভরবেগ বোঝানো হয় সেটা বুঝে গিয়েছি। n দ্বারা কি বোঝানো হচ্ছে, n দ্বারা বোঝানো হচ্ছে কক্ষপথের সংখ্যা। তুমি কোন কক্ষপথে ঘূর্ণায়মান, তুমি কি প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান নাকি দ্বিতীয় কক্ষপথে ঘূর্ণায়মান নাকি তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান, এটা তোমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। কেননা কক্ষপথ যখন চেঞ্জ হয়ে যাবে রাস্তাটাও চেঞ্জ হয়ে যাবে। তো রাস্তা যখন চেঞ্জ হয়ে যাবে তখন ইলেকট্রন কখনো কখনো খুব বেশি বেগ নিয়ে ঘুরে, কখনো কখনো খুব কম বেগ নিয়ে ঘুরে। সো এইভাবে কক্ষপথের উপর অনেক কিছু নির্ভরশীল। সো আমাদের কক্ষপথের সংখ্যাকে n দ্বারা
প্রকাশ করা হচ্ছে। আচ্ছা, এইচ দ্বারা বোঝানো হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। দেখো আমরা কিন্তু এই বোরের যেই পরমাণু মডেল, এই পরমাণু মডেলে আমরা বিজ্ঞানী প্লাঙ্কের যেই শক্তির যেই একটা কনস্ট্যান্ট ছিল, ওই কনস্ট্যান্টটা আমরা এখানে বারবার ব্যবহার করব। সো যেখানেই তুমি এইচ দেখবা সেখানেই বুঝে নিতে হবে এইচ দ্বারা বোঝানো হচ্ছে কি প্লাঙ্ক ধ্রুবক, এবং এই প্লাঙ্ক ধ্রুবকের মান 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। এটা দুইটা ইউনিটে লেখে, কোনো বইয়ে জুল সেকেন্ড আকারে লেখা আছে, আবার কোনো বইয়ে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড এভাবেও লেখা আছে। তোমাদের যে কোনো একটা ব্যবহার করলেই মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বা ভুল হবে না। তবে ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে, যে এই এইচ যখনই আসবে তখনই আমরা 6.626 × 10⁻³ এই ভ্যালুটা আমরা বসাবো। তাহলে আমি মোটামুটিভাবে সকল বিষয়গুলোকে ক্লিয়ার করে দিলাম। MVR দ্বারা বোঝানো হচ্ছে কৌণিক ভরবেগ, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর 2 এটা হচ্ছে পাই। হ্যাঁ, তা পাই এর ভ্যালু তো আমরা জানি যে 3.1416, তো এটা তো আর এখানে বলতে হবে না। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এখান থেকেই যেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের, মানে আমরা তো সূত্রটা দেখলাম, এখন এই সূত্রের উপর ম্যাথটা আসতে পারে কীরকমভাবে, যে সেটা একটু দেখো। আগে আমি তোমাদেরকে কোশ্চেনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফর এক্সাম্পল এইটা একটা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল, যেখানে নিউক্লিয়াসের বাহিরে, ধরো এই যে এই জায়গাতে আমাদের হচ্ছে নিউক্লিয়াস রয়েছে, আমরা এইখানে ধরো এই যে এখানে আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসের বাহিরে আমরা 4টা গোলাকার স্তর দেখতে পাচ্ছি। প্রথমটাকে বলা হচ্ছে এল, তারপরে প্রথমটাকে বলা হচ্ছে কে, তারপরেরটা এল, তারপরেরটা এম, এবং সর্বশেষটা হচ্ছে এন। এখন তাহলে আমরা চিত্রটা মোটামুটি বুঝে গিয়েছি। এবারে আসো এই চিত্রের উপর ভিত্তি করে আমাদের কাছে কি কোশ্চেন চাওয়া হচ্ছে। দেখো, বলেছে যে মৌলটির, ধরো ফর এক্সাম্পল এটা একটা মৌলটির শেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সো এখানে কিন্তু মেনশন করেই দিয়েছে যে কোন কক্ষপথ, মৌলটির শেষ কক্ষপথ। তো শেষ কক্ষপথ কি, এখানে দেখো শেষ কক্ষপথ হচ্ছে এন শেল, এন। তো আমরা কিন্তু দেখো বইয়ের মধ্যে কিন্তু অলরেডি একটা আইডিয়া পেয়েছিলাম যে যদি আমাদের এন শেল হয় তখন এই এন এর মানটা বলতে স্মল হাতের যে এনটা আমরা বলি, সেই স্মল হাতের এন এর ভ্যালুটা কত হয়ে যাবে, স্মল হাতের এন এর ভ্যালুটা হচ্ছে 4 হয়ে যাবে, অর্থাৎ এন সমান 4। যদি এন শেল বলে তখন এই যে এন এর ভ্যালু কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। সো এই কোশ্চেনেও ঠিক সেম কাজটাই করতে হবে, যে যেহেতু এন বলছে, এন শেল বলছে, তার মানে সে এই এন শেল বলার মাধ্যমে আমাকে আলটিমেটলি একটা ইঙ্গিত দিচ্ছে যে আমাকে স্মল হাতের ভ্যালুটা 4 নিতে হচ্ছে। আচ্ছা, আর এই প্লাঙ্ক ধ্রুবক এইচ মানে তো একটু আগে বলে দিয়েছি তোমাদেরকে, প্লাঙ্ক ধ্রুবক এই ভ্যালুটা আমাদের জানতে হবে। আর হচ্ছে কি এমভিআর মানে কৌণিক ভরবেগ, যেহেতু বলছে, দেখো কোশ্চেনে কিন্তু বলছে কৌণিক ভরবেগ, তার মানে আমার কাছে তারা এমভিআর এর মান জানতে চাচ্ছে, তাহলে আমাকে এমভিআর এর মানটা বের করতে হবে। তো এরপরের আইটেমগুলো দেখো, তাহলে আমরা হচ্ছে এমভিআর এর মানটা বের করব। আর আমরা কোশ্চেন থেকে দুইটা ভ্যালু পাচ্ছি, দুইটা না বেসিক্যালি একটা ভ্যালু পাচ্ছি, আর সেটি হলো হচ্ছে কি এন এর ভ্যালু 4। তাহলে MVR = NH/2π, এন এর পরিবর্তে 4 বসাও, এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক ধ্রুবক, আর 2, আর পাই এর মান তো আমরা জানি সবাই 3.1416। তাহলে এখান থেকে এই টোটাল পার্টটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে কত, 4.2182 × 10⁻34। আচ্ছা, তাহলে ইউনিটটা কি হবে খেয়াল করো। ইউনিটটা এখানে এই যে অংশটা আছে, এই ইউনিট নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে থাকি। তোমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারো, জুল সেকেন্ড না দিয়ে তোমরা যদি চাও যে এইটা দিবা বা এই ইউনিটটা ইউজ করবা, মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড, তাতেও হবে, আবার জুল সেকেন্ড দিলে তাতেও হবে। যে কোনো দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই তোমাদের এখানে অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা টোটালি ম্যাথটা বুঝে ফেললাম। তবে হ্যাঁ, তোমাদেরকে বলবো যে যেহেতু এই ম্যাথের মধ্যে বা এই ম্যাথগুলোর মধ্যে ক্যালকুলেশনটা একটু সতর্কতার সাথে করতে হবে, যেহেতু এখানে অনেকগুলো ভ্যালু আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। তো আমরা এই ক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করব, মানে ফার্স্টে ব্র্যাকেট দিয়ে এই উপরের পুরো অংশটুকু উঠাবো, ব্র্যাকেট ক্লোজ করব, ডিভাইড চিহ্ন দেব, আবার আমরা ব্র্যাকেট দিব, পুরো ভ্যালু উঠাবো, ব্র্যাকেট ক্লোজ করব, দেন আমরা ইকুয়াল বাটনে প্রেস করব। আশা করি তাহলে অ্যান্সারটা মানে হবে আর কি। মনে রাখবা যেহেতু এখানে অনেকগুলো ক্যালকুলেশন, অতএব এখানে ব্র্যাকেট সাইন ইউজ করাটা জরুরি, তা না হলে ম্যাথের অ্যান্সারে তোমাদের ভুল আসতে পারে। আশা করতেছি তোমরা এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট ম্যাথের অংশে চলে যাই। সেকেন্ড সূত্রে আসি আমরা। সূত্রটা কি, MVR = NH/2π। তোমরা একটু অবাক হচ্ছ এখন যে স্যার একটু আগেই তো এই MVR = NH/2π সূত্র ব্যবহার করলেন, এটাকে আবার কেন লিখলেন? কাহিনী হচ্ছে এখানে একটা সূত্র ব্যবহার হয় দুইভাবে। তো একটা হচ্ছে আমরা কৌণিক ভরবেগ, টার্মটা তো মনে অলরেডি বলেছি বারবার, কৌণিক ভরবেগ যখন আসবে তখন আমরা MVR-কে একত্রে ধরবো আর কি। তখন আমরা দেখো, তখন কিন্তু আমরা MVR-কে ডিভাইড করি না, MVR-কে তখন আমার কাছে জাস্ট একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে MVR এখানে একটা জিনিস। বাট সবসময় যে MVR একটা জিনিস হিসেবে ব্যবহার হবে এমনটা না,
এখন আমরা যেই ম্যাথটা করব সেইখানে আমরা MVR কে চাইলে সেপারেট করতে পারবো বা চাইলে আমরা MVR কে ভাগ করতে পারবো। তো যখন আমরা MVR কে ভাগ করব তখন আমাকে অবশ্যই জানতে হবে যে M দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, V দ্বারা কাকে মিন করা হচ্ছে, R দ্বারা কাকে মিন করা হচ্ছে, আর H আর হচ্ছে গিয়ে N এর ভ্যালু তো আমি অলরেডি 1 নাম্বার যে সূত্র যখন আলোচনা করেছি তখন বলেই দিয়েছি। ওকে, সো এবারে আসো, যেহেতু M আমার পৃথক হয়ে যাচ্ছে তাহলে M দ্বারা কি বোঝাবে, M দ্বারা বোঝাবে ইলেকট্রনের ভর। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে ফিক্সড, তোমাকে এই ভ্যালুটা জানতে হবে বা মুখস্থ করে ফেলতে হবে যে 9.11 10⁻³ কেজি। আমি একটু বলে দেই, অনেক সময় এই ভ্যালুটা এরকম ভাবে দেওয়া থাকে, দেখো 9.11 × 10⁻28 গ্রাম। তাহলে আমরা জানি যে গ্রাম এবং কেজির মধ্যে সম্পর্ক কি, গ্রাম থেকে কেজিতে যেতে হলে 1000 দিয়ে কি করতে হয়, ডিভাইড করতে হয়। তো এই জন্য দেখো 28 আর এখানে হচ্ছে 31। সো তোমরা গ্রাম এবং কেজি এর পার্থক্যটা যেন এক্সামে যদি আসে এইভাবে তাহলে যেন মানে আইডেন্টিফাই করতে পারো বা একটু মাথায় রাখো আর কি ব্যাপারটা। তাহলে এম ক্লিয়ার। এবার আসো আর বলতে বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, কক্ষপথের ব্যাসার্ধ। আর ভি বলতে বোঝানো হচ্ছে কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগ। এখন এই দুইটা জিনিসকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য দেখো আমি নিচে একটা চিত্র এঁকেছি। আর দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখো এইখানে তিনটা কক্ষপথ, নিউক্লিয়াসের বাইরে, এই ধরো ছোট্ট এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে তিনটা কক্ষপথ। তাহলে আর দ্বারা বোঝানো হয় কক্ষপথের ব্যাসার্ধ। তুমি কোন কক্ষপথ নিয়ে কাজ করবা ওই কক্ষপথের ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ আমরা কিভাবে বের করি, সেন্টার থেকে পার্টিকুলার ডিস্টেন্স যতটুকু হয় আর কি, মানে পরিধির উপর যে কোনো দিকে যে দূরত্ব। তাহলে দেখো যদি কোনো ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকে, ধরো এখানে আছে সে, তাহলে তার আর এর ভ্যালু কত হবে, নিউক্লিয়াস থেকে এই প্রথম কক্ষপথ পর্যন্ত দূরত্বকে আমরা R1 বলবো। যদি কোনো ইলেকট্রন সেকেন্ড কক্ষপথে থাকে তাহলে তার আর কত হবে, এই যে নিউক্লিয়াস থেকে দ্বিতীয় কক্ষপথ পর্যন্তকে আমরা কি বলবো, R2। যদি কোনো ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকে তাহলে তার আর কত হবে, নিউক্লিয়াস থেকে তৃতীয় কক্ষপথের দূরত্ব। তাহলে এইখানে একটা বিষয় খুবই জরুরি যে কক্ষপথ যখন চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর মানও কিন্তু ঠিক অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। কেন দেখো, কারণ R3 এর ভ্যালু যত হবে R1 তার থেকে অবশ্যই কম হবে, কারণ নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথটা বেশ কাছে, আর এর মানটা ছোট হবে। নিউক্লিয়াস থেকে তৃতীয় কক্ষপথটা অনেক দূরে, তার মানে আর এর মানটা বেশি হবে। তো এইটা হচ্ছে গিয়ে আর। এবারে আসে ভি এর কাহিনী কি, ভি হচ্ছে দেখো এই ইলেকট্রনটা তো এখানে বসে থাকবে না, সে তো এরকমভাবে ঘুরতে থাকবে, এরকমভাবে কক্ষপথকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো এই ঘূর্ণনটার যে ভ্যালু বা এই ঘূর্ণনের সময় সে যে স্পিডটা তৈরি করবে সেই স্পিডটাকে আমরা বলতেছি ভি। তো আশা করতেছি তোমরা এখন এইটুকু বুঝেছো যে ভি এবং আর দ্বারা কি বুঝে। আমি আরেকবার দেখিয়ে নিয়ে যাচ্ছি, দেখো এম বলতে বোঝানো হচ্ছে ইলেকট্রনের ভর, আর বলতে বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যেটাকে আমরা মিটার ইউনিট দিয়ে প্রকাশ করব। আর ভি বলতে বোঝানো হচ্ছে কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগ, তার মানে কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরবে সেই ঘূর্ণনরত ইলেকট্রনের গতিবেগটাকে আমরা ভি দ্বারা ডিনোট করতেছি এবং ইউনিট যথারীতি মিটার পার সেকেন্ড। দেন হচ্ছে এন হচ্ছে গিয়ে কি, কক্ষপথের সংখ্যা, এন হচ্ছে গিয়ে কক্ষপথের সংখ্যা। আর এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক ধ্রুবক। এই প্লাঙ্ক ধ্রুবকের মান অলরেডি কিন্তু আমরা 1 নাম্বার যেই ম্যাথটা বুঝেছিলাম সেই ম্যাথে আমরা বলেছিলাম যে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবকের ভ্যালু। ওকে, তো তাহলে আসো ফাইনালি আমাদের এখানে আননোন ভ্যালু কয়টা আর নোন ভ্যালু কয়টা। তো বেসিক্যালি এখানে আননোন ভ্যালু হচ্ছে কি তিনটা, যে তিনটা ভ্যালু আমরা জানি না, আমাদেরকে প্রশ্ন থেকে নিতে হবে। কি কি সেটা, আর এর মান, ভি এর মান এবং এন এর মান। এই তিনটা ভ্যালু হচ্ছে আননোন। তোমার প্রশ্নে তোমাকে এই তিনটা ভ্যালুর মধ্যে যে কোনো দুইটা ভ্যালু প্রোভাইড করবে, বাকি একটা ভ্যালু তোমাকে দিবে না, এবং তোমাকে প্রশ্ন থেকে ওই ভ্যালুটাই কিন্তু জাস্ট মানে আমরা যেটাকে বলে সূত্র বানিয়ে ভ্যালুগুলো বসিয়ে সেই আননোন ভ্যালুটা আমাকে আইডেন্টিফাই করতে হবে বা বের করতে হবে। তো আর এম এর ভ্যালু এবং এই যে প্লাঙ্ক ধ্রুবক যেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করেছি, তাহলে এই দুইটা ভ্যালু হচ্ছে কি যে নোন। এটা কোশ্চেনে দেওয়া না থাকলেও আমরা জাস্ট জানি যে এম এর ভ্যালু কত হবে, 9.11 ইন্টু 10⁻³ কেজি। আর এইচ এর ভ্যালু সেটাও আমরা জানি। তাহলে এই দুইটা ভ্যালু নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হচ্ছে এই তিনটে ভ্যালু নিয়ে আমাদেরকে প্রশ্ন থেকে খুঁজে যে কোনো দুইটা ভ্যালু আইডেন্টিফাই করতে হবে, আর যেটা আননোন, যেটা দেওয়া থাকবে না, এটা আমাদেরকে বের করতে হবে। আশা করতেছি তোমরা এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটা ম্যাথ দেখব এবং ওই ম্যাথ থেকে আমরা জাস্ট বাকি যে ভ্যালুগুলো আছে আমরা সেই ভ্যালুগুলো হচ্ছে সেখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। ওকে, সো দেখো আমি এটাকে একটু জুম করতেছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, চিত্রটাকে একটু ক্লিয়ার করে দেখাই আগে। ফর এক্সাম্পল এটা একটা পরমাণু, এই পরমাণুর এই হচ্ছে নিউক্লিয়াস, এখানে অনেকগুলো কক্ষপথ আমরা দেখতে পাচ্ছি, যেরকম হচ্ছে এইটা হচ্ছে প্রথম কক্ষপথ,
এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ, এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ। 4টা কক্ষপথ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমাকে দেখো যেই রেডিয়াস বা দেখো নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের যেই ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা কিসের মান বলো তো? এটা হচ্ছে আর এর মান, ব্যাসার্ধের কথা বলেছিলাম। এটা হচ্ছে আমাদের আর এর মান। আর এর মানটা কত? 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার। অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ যে কক্ষপথ এই চিত্রের, মানে 4 নম্বর কক্ষপথ, এই 4 নম্বর কক্ষপথ পর্যন্ত দূরত্ব হচ্ছে 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার। ওকে, তো এইটুকুই তথ্য জাস্ট দেওয়া আছে। এবারে আসো, প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের এ ইলেকট্রনটি, তাহলে এ ইলেকট্রন বলতে কোন কক্ষপথে ইলেকট্রন? চতুর্থ কক্ষপথের ইলেকট্রন। এর গতিবেগ নির্ণয় করো। গতিবেগ মানে তার মানে আমার কাছে হচ্ছে ভি জানতে চাচ্ছে, এই প্রশ্ন থেকে আমার কাছে ভি জানতে চাচ্ছে। তো আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 3টা আননোন, একটা হচ্ছে এন, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে আর। এই 3টা আননোনের মধ্যে আমাকে 2টা ভ্যালু প্রশ্নে আমাকে দিয়ে দিবে, বাকিটা আমাদেরকে দিবে না। দেখো তো আমরা এই যে চিত্র বা এই যে তথ্য আমাদের কাছে দিচ্ছে, এখান থেকে আমরা 2টা ভ্যালু পাচ্ছি কিনা। ফার্স্ট অফ অল, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং এই আর এর একটা ভ্যালু আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। আর এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং সেকেন্ড যে ব্যাপারটা, যে এই যে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কোন কক্ষপথে, মানে কোন স্তরে আছে? 4 নম্বর কক্ষপথে আছে। তো 4 নাম্বার মানে কক্ষপথের সংখ্যা হচ্ছে গিয়ে 4, আর আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার। তো আমরা কিন্তু ওভারঅল 2টা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, আর আর এর ভ্যালু হচ্ছে 8.5 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে আননোন হচ্ছে গিয়ে কি, বা অজানা যেই ভ্যালুটা, সেটা হচ্ছে গিয়ে কি? ভি। তো এখন এই ভ্যালুগুলো ব্যবহার করে আমাকে জাস্ট ভি এর মানটা বের করতে হবে। তো আমরা আসলে ম্যাথটা কীভাবে সমাধান করলাম দেখো। এম এর ভ্যালু বলছিলাম যে প্রশ্ন দেওয়া না থাকলেও তোমাকে জানতে হবে, কেননা এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা চেঞ্জ হবে না কখনো। সো এম হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আচ্ছা, আর এর ভ্যালু আমরা কোন জায়গা থেকে পাচ্ছি? প্রশ্ন থেকে আমরা আর এর ভ্যালু পাচ্ছি। এন এর ভ্যালু আমরা কোন জায়গা থেকে পাচ্ছি? প্রশ্ন থেকে। এই 2টা ভ্যালু আমাদেরকে প্রশ্নে প্রোভাইড করে দিয়েছে। আচ্ছা, আর এইচ এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, যেটা বললাম, এটাও আমাদেরকে মনে রাখতে হবে, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ভি হচ্ছে আননোন, তাহলে আমাকে ভি এর ভ্যালুটা বের করতে হবে। দেন তাহলে আমরা ভি এর ভ্যালুটা কীভাবে বের করব দেখো। এবারে আমরা শুরুতে জাস্ট যেই কাজটা করব, যে সবার আগে আমরা সূত্রটা লিখব, এম ভি আর ইজিকালস টু NS/2π। এরপরে আমাদের যেহেতু ভি এর ভ্যালু লাগবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে ভি রাখবো, আর বাকিগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। তো ভি এর সাথে এম এবং আর গুণ আকারে আছে, তাহলে আমরা জানি যে কোনো বস্তু গুণ আকারে থাকলে সে অপোজিট সাইডে চলে গেলে ডিভাইড হয়ে যায়। তো দেখো এই এম এবং আরটা কিন্তু এই পাশে ডিভাইড হয়ে গেল। তাহলে এখন তোমার নতুন একটা সূত্র দাঁড়ালো, সেই সূত্রটা হচ্ছে ভি ইজিকালস টু NH ডিভাইডেড বাই 2πmr। মানে এম এবং আরটা ওই পাশ থেকে এই পাশে গুণ আকারে ছিল, এই পাশে এসে ডিভাইড হয়ে গিয়েছে। এবারে জাস্ট আমার কাজ হচ্ছে এই ভ্যালুগুলোকে জাস্ট বসানো। এন এর ভ্যালু ছিল কি? কক্ষপথের সংখ্যা ছিল 4, এইচ এর ভ্যালু 6.626 10⁻⁻34, 2 হচ্ছে 2, পাই এর পরিবর্তে বসানো যায় 3.1416, এম এর পরিবর্তে বসানো যায় 9.11 10⁻31, আর আর এর পরিবর্তে বসানো যায় 8.5 ইন্টু 10⁻10। সবগুলো ভ্যালুই কিন্তু আমরা জাস্ট আমাদেরকে প্রশ্নে যেভাবে ভ্যালুগুলো দিয়েছিল, আমরা কিন্তু সেইভাবেই ভ্যালুগুলোকে এখানে ইনপুট করলাম। অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে এই বিষয়টা, যে এইখানে যখন তোমরা সমাধান করবা, যেহেতু এটা বড় ক্যালকুলেশন, তাহলে উপরের পার্টটুকুকে উঠানোর পরে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা, দেন তোমরা এইভাবে ডিভাইড চিহ্ন দিবা, দেন নিচের সমগ্র পার্টের শুরুতেও ব্র্যাকেট সাইন ইউজ করবা, শেষেও ব্র্যাকেট সাইন ইউজ করবা, এবং এরপরে ইকুয়াল বা অ্যান্সার প্রেস করলে আশা করতেছি তোমাদের এরকম একটা অ্যান্সার আসবে যে 5.45 ইন্টু 10⁵। যেহেতু আমরা ভি এর ভ্যালু বের করেছি, অতএব ভি এর যেইটা ইউনিট হয় মিটার পার সেকেন্ড, তার মানে এটার জন্য অ্যান্সারটা হবে মিটার পার সেকেন্ড। ওকে, তো আশা করতেছি তোমরা এইটুকু বুঝেছো। এখন আসো, এখান থেকে যে সবসময় ভি চাইবে এমনটা নাও হতে পারে, কখনো কখনো তোমাকে এখান থেকে আরও জানতে চাইতে পারে যে আর এর মান বের করো। তখন আমরা কি করবো বলো তো? তখন আমরা এখানে আর রাখবো ইজ ইকুয়ালস টু, আর এই যে আর এর জায়গায় সেখানে ভি হয়ে যাবে। দ্যাট মিনস তখন সূত্র হবে আর ইজ ইকুয়ালস টু NH ডিভাইডেড বাই 2πmv। এইভাবে আমরা হচ্ছে গেছে জাস্ট আমাদের কাছে যেটা জানতে চাইবে ওইটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে সকল ভ্যালুগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব এবং জাস্ট ভ্যালুগুলো বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। আশা করতেছি তোমরা সেকেন্ড আইটেমটাও বুঝতে পেরেছো। এবারে চলো আমরা 3 নাম্বার আইটেমে যাব, যে আমাদের নেক্সট যেই সর্বশেষ আইটেম। এই আইটেমটা দেখো, এটা কিন্তু তোমাদের বইয়ে একটা কনসেপ্ট এখানে এভাবে দেওয়া আছে। জাস্ট এই যে ইলেকট্রন, আমি বলছিলাম যে যখন আমরা বিজ্ঞানী বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আমরা এখানে জাস্ট এই বিষয়টা বলেছিলাম যে কোনো একটা ইলেকট্রন
উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে, আবার চাইলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে সে যেতে পারে। তো এখানে কিন্তু এরকম আমরা শক্তি শোষণ করবে, শক্তি বিকিরণ করবে। এই যে একটা সূত্র দেখো, ডেল ই ইজ ইকুয়ালস টু E2 মাইনাস E1 ইজ ইকুয়ালস টু এইচ নিউ। তো এই সূত্রের আমরা যা সূত্রটা দেখেছি, কিন্তু সূত্রের ম্যাথগুলো আসলে কীরকম আসতে পারে এই জাতীয় আমরা কোনো আলোচনা করি নাই। তো এবারে চলো আমরা জাস্ট এই সূত্রের যে আলোচনা আছে সেখানে আমরা যাব। দেখো ব্যাপারটা কি, মূল সূত্র ছিল ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এটাকে নিউ বলে, এই যে এইখানে যে টার্মটা এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে নিউ, আর নিউ দ্বারা বোঝানো হয় কম্পাঙ্ক। আচ্ছা, নিউ দ্বারা কি বোঝানো হয়? নিউ দ্বারা বোঝানো হয় কম্পাঙ্ক, বাট ম্যাথে এটা একটু কম ব্যবহার হয়, এই জন্য জাস্ট এটাকে আমি লেখা হয় নাই। আচ্ছা, এবারে নিউ এর নিজস্ব একটা সূত্র আছে, নিউ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। নিউ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে দেখো ডেল বলতে বোঝানো হয় কি পার্থক্য, তাহলে ডেল ই মানে কি শক্তি, ই বলতে এনার্জি, এখানে ডেল ই বলতে এনার্জিকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা যেহেতু পার্থক্য, তার মানে কি E2 মানে বেশি শক্তি থেকে আমরা কম শক্তিকে ডিডাক্ট করব বা ডিফারেন্সটা বের করব, এইচ ঠিকই আছে। আর এই নিউ এর পরিবর্তে বসানো যায় কি সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। তাহলে আমি এখন নতুন সূত্র পাচ্ছি, সেটা কি E2 মাইনাস E1 ইজ ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো আমার এখন কাজ এদের যেই পরিচিতি আছে এই পরিচিতিটা আমাকে জানতে হবে। পরিচিতি কি দেখো, E2 দ্বারা কি বোঝানো হচ্ছে? E2 দ্বারা বোঝানো হচ্ছে উচ্চ শক্তি স্তরে ঘূর্ণনরত ইলেকট্রনের শক্তি। তার মানে ইলেকট্রন যখন ঘুরবে তখন যেটার আপার লেভেলে যখন সে থাকবে, মানে কক্ষপথগুলো যখন বেশি হবে তখন তার এনার্জি লেভেলটাও বেশি হবে, আবার কক্ষপথ যখন কম হবে তখন তার এনার্জি লেভেলটাও কম হবে। এখানে জাস্ট E2 দ্বারা উচ্চ শক্তি স্তরকে মিন করা হচ্ছে, আর E1 দ্বারা নিম্ন শক্তি স্তরের যে ইলেকট্রনটা যখন আসবে, মানে উপর থেকে যখন নিচে আসবে বা নিচ থেকে যখন উপরে যাবে, তো এই দুটো জিনিস বোঝানো হচ্ছে। এইচ মানে বোঝাচ্ছি আমরা প্লাঙ্ক ধ্রুবক, সি হচ্ছে গিয়ে আলোর বেগ। দেখো এটা মনে রাখবা, সি এর ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট, এটা প্রশ্ন সবসময় যে দিয়ে দেবে এমনটা না। সি এর ভ্যালু হচ্ছে আলোর বেগ, ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা দ্বারা বোঝানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার তরঙ্গ দৈর্ঘ্য আসলে জিনিসটা কি? তো দেখো আমরা যেরকম পানিতে ঢেউ দেখছি না, তো এই ঢেউয়ের মধ্যে ঢেউটা কীভাবে যায় বলো তো? ঢেউটা তো এইভাবে যায়, ঢেউটা হচ্ছে এইভাবে যায়। এখন এই ঢেউটা যখন এরকমভাবে যাবে তখন এই যে দেখো এই অংশগুলোকে বলা হয় তরঙ্গ চূড়া, এগুলোকে বলে আমরা তরঙ্গ শীর্ষ। তাহলে এই যে দুইটা শীর্ষ দেখো, এই একটা শীর্ষ এবং এই একটা শীর্ষ, এই দুইটা শীর্ষের মধ্যবর্তী যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। জাস্ট জানার জন্য একটু বলে দিলাম। তো এই তরঙ্গ দৈর্ঘ্যকে মিটার ইউনিট দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে আমি পুরো ব্যাপারগুলো ক্লিয়ার করলাম। E2 এবং E1 দ্বারা বোঝানো হচ্ছে এনার্জি, E2 হচ্ছে উচ্চ শক্তি স্তর এবং E1 হচ্ছে নিম্ন শক্তি স্তর। এইচ হচ্ছে গিয়া প্লাঙ্ক ধ্রুবক, আর সি হচ্ছে আলোর বেগ, যেটার ভ্যালু মুখস্থ থাকতে হবে আমাদের 3 × 10⁸। আর ল্যামডা, এটাকে বলা হয় ল্যামডা, এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে বলা হচ্ছে ল্যামডা, মানে এটার নাম হচ্ছে ল্যামডা। আর এই ল্যামডা দ্বারা বোঝানো হয় তরঙ্গ দৈর্ঘ্য, যেটার ইউনিটটা হচ্ছে মিটার। আর ল্যামডা তো বলছি যে এইভাবে হয়। আচ্ছা ওকে, তো এবার আসলে প্রশ্ন, এখান থেকে প্রশ্নটা আসলে কীভাবে আসতে পারে, জাস্ট আমরা এখন প্রশ্নটাই আলোচনা করবো যে প্রশ্ন আসলে কীভাবে হতে পারে। ওকে, সো ফার্স্টে চিত্রটা একটু দেখো, দেখলেই বুঝে যাবা। ধরো এটা একটা পরমাণু, এই পরমাণু 3টা শক্তি স্তর রয়েছে, এটা হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে 3। কোনো একটা ইলেকট্রন দেখো, কোনো একটা ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তর থেকে সে 2 নম্বর শক্তি স্তরে আসতে চাচ্ছে। তাহলে সে আসবে কীভাবে? সে তো এইভাবে আসবে, এই যে এইভাবে ঢেউয়ের মাধ্যমে আসবে। তাহলে আমাকে জানতে চাচ্ছে যে এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমরা একটু আগে বলেছি কি বলা হয়? ল্যামডা বলা হয়। তাহলে এই যে ইলেকট্রনটা যে ঢেউয়ের মাধ্যমে আসতেছে, এই ঢেউয়ের দুইটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, এইটাকে আমাদের ভাষায় বলতে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কত আর কি। তরঙ্গ দৈর্ঘ্যই মানে দুইটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমার কাছে সে জানতে চাচ্ছে। আচ্ছা, তো ভ্যালু হিসাবে আমাকে প্রশ্নে কি দিচ্ছে দেখো, ই মানে এই যে 3 নম্বর কক্ষপথে যে শক্তির মান, সেই শক্তির মান আমাকে দিয়ে দিচ্ছে। 2 নম্বর শক্তি স্তরে যেহেতু আসতেছে, তাহলে এখানকার শক্তির মান আমাকে তারা দিয়ে দিচ্ছে। তার মানে E3 আমি জানতে পাচ্ছি, মানে E3 আমরা প্রশ্ন থেকে ভ্যালু পাচ্ছি, এবং E2 এটাও আমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি। এবং আমাকে এই দুইটা ভ্যালু দিয়ে জাস্ট তারা জানতে চাচ্ছে যে এখান থেকে ইলেকট্রনটা যে 3 নম্বর শক্তি স্তর থেকে 2 নম্বর শক্তি স্তরে আসবে, সেই জায়গার জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার মানে দুইটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে। আচ্ছা ওকে, সো দেন দেখো এখান থেকে আমরা এই ভ্যালুগুলোকে আগে নোট করলাম। ফার্স্টে আমরা E3 এর ভ্যালুটা নিলাম, দেন আমরা E2 এর ভ্যালুগুলো নিলাম। আর এইচ এর ভ্যালু তো আগেই বলে দিয়েছি যে এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক ধ্রুবক, এইটা হচ্ছে কনস্ট্যান্ট মান, তো এটা আমাদের জানতে হবে। সি মানে আলোর বেগ, তো দেখো এই দুইটা ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, এইচ এবং সি, এই দুইটা ভ্যালু প্রশ্নে দেওয়া না থাকলেও তোমাকে এই দুইটা ভ্যালু বসাতে হবে, এবং ল্যামডার মান আমরা এখান থেকে জাস্ট আইডেন্টিফাই করব।
নেক্সটে দেখো সূত্র কি লিখলাম, এই যে ডেল ই ইজিকস এইচ সি বাই ল্যামডা, দেন আমরা হচ্ছে কি যে এখান থেকে ভ্যালু বসালাম। যেহেতু ল্যামডার মান আমাদেরকে বের করতে বলছে, তার মানে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, আর ই থ্রি মাইনাস ই টুটাকে আমরা এই পাশে ডিভাইড করে নিচে নিয়ে যাব। তো সকল ভ্যালুই কিন্তু আমাদের কাছে এখানে রয়েছে, যে এইচ এর ভ্যালু, সি এর ভ্যালু, ই থ্রি, ই টু সকল ভ্যালুই রয়েছে। এইখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের ল্যামডার ভ্যালুটা আসবে 1.242 ইন্টু 10⁻32 মিটার, যেটা কিনা আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের অ্যান্সার। তো আশা করতেছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। অ্যাগেইন আর একটা কথা বলবো, যে ব্র্যাকেট সাইন ইউজ করবা, তা না হলে কিন্তু অ্যান্সার ভুল আসতে পারে, এবং ব্র্যাকেট সাইন ইউজ করলে কিন্তু অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। তো আশা করতেছি বিজ্ঞানী বোরের যেই পরমাণু মডেলের গাণিতিক অংশের যেই 3টা ম্যাথ আমি এই পর্বে তোমাদের সাথে ডিসকাস করলাম, তোমরা এইটুকু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।